নরকের নোটবুক চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুনতে থাকুন সৌমাল্য শীলের গল্প @পেতনি.com। দিনটা যেন খুবই অলস প্রকৃতির। শনিবার, তাই অফিসের চাপটা কিছুটা হলেও কম। ঘুম থেকে উঠেই সৌম্যর প্রথম অভ্যেস খবরের কাগজটায় চোখ বোলানো। কাগজটা হাতে নিতেই নিচে পড়ে গেল একটা বিজ্ঞাপনের কাগজ। এ যেন একটা আকর্ষণীয় একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা বড় অদ্ভুত। ওটায় লেখা, পেতনির সাথে চ্যাট করুন ঘন্টায় 100 টাকা মাত্র। আজই এই অফার সীমিত সময়ের জন্য। লেখাটির নিচে একজন আকর্ষণীয় নারীর ছবি। সেই ছবির নারী আবেদনময়ী হলেও শালীনতা বজায় রেখেছে, কিন্তু তার চোখে কি যেন একটা আকর্ষণ রয়েছে। সৌম্যর যেন আবেদনের উপেক্ষা করার শক্তি নেই, আর ইচ্ছেও নেই। বিজ্ঞাপনের কাগজটি খবরের কাগজের সাথে দিয়ে গেছিল। এরকম বিজ্ঞাপনের কাগজ মাঝে মাঝেই দেয় কোনো জ্যোতিষীর বা ঘরে বসেই কোটিপতি হন মার্কা। কিন্তু এই বিজ্ঞাপনটি যেমন ইউনিক, তেমনই অদ্ভুত। পেতনির সাথে চ্যাট, এটা ঠিক কি ধরনের বুজরুকি না বুঝতে পেরে সৌম্য ভাবল একবার ফোন করেই দেখবে। এমএনসিতে উচ্চ পদে চাকরি করলেও সৌম্য অকৃতদার। এই 3 কামরার ফ্ল্যাটে সে একাই থাকে। বিয়ে না করলেও নিঃসঙ্গ হবার কারণ ঘটে না। ইচ্ছে করলেই মদিরাখানা থেকে এক রাতের সঙ্গী জুটে যায়, আর না হলে সঠিক জায়গায় ফোন করলে বাড়িতেই এসে যায় সঙ্গিনী। ফোনে ভিডিও চ্যাট করা তার কাছে নেহাতি নিরামিষ আনন্দ। পেতনির ব্যাপারটা না থাকলে তার উৎসাহই থাকতো না। বিজ্ঞাপনে একটা ফোন নাম্বার দেওয়া ছিল, কিন্তু সেটা কোনো পেতনির ফোন নাম্বার নয়। সেখানে ফোন করলে উত্তর আসে, নমস্কার, আপনাকে একটি কিউআর কোড পাঠানো হবে। তাতে 100 টাকা ভরলে আপনাকে আমাদের সার্ভিস এক্সিকিউটিভ যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। সৌম্য বেশ মজা পেল। সেক্স চ্যাট করার পেতনিকে সার্ভিস এক্সিকিউটিভ নাম দেওয়ার মধ্যে সে বেশ একটা MBA মার্কা বুদ্ধির পরিচয় পেয়েছে। তবে সার্ভিস ভালোই। ফোন কাটার সাথে সাথেই হোয়াটসঅ্যাপে কিউআর এসে গেছে। এখানেও প্রোফাইল পিকচার সেই বিজ্ঞাপনের নারীর। সৌম্য ভাবল, এদের কি একটাই পেতনি নাকি? সবার সাথে একজনই কথা বলে। যাই হোক, 100 টাকা কিছুই নয়, পাঠিয়ে দিল সে। কিছুক্ষণের মধ্যেই ভিডিও কলে এসে গেল সেই নারী মোবাইলের ওপারে। এখন তার পরনে কালো ফিনফিনের শাড়ি, সঙ্গে লাল হলটার ব্রালেট ব্লাউজ। নাভির অনেকটা নিচ দিয়ে শাড়িটা পরা। পাতলা পেটের অধিকাংশ উন্মুক্ত। আঁচলটাও পেঁচিয়ে প্রায় দড়ির মতন সরু হয়ে 2 স্তন যুগলের খাঁজ বেয়ে উঠে গেছে। জরির কাজের পাতলা কাপড়ের ব্লাউজ। তার নিচে যে কাঁচুলি নেই বোঝাই যায়। তাতে স্তন যুগলের উপরি অংশ বেরিয়ে আছে, আর সুগভীর খাঁজের ইঙ্গিত দিচ্ছে। সৌম্য অবাক হলো। ঠিক এই রকম রূপেই তো সে চেয়েছিল এই প্রেয়সীকে। তার কল্পনার পটে যে নারী মূর্তি সে এঁকেছিল, ঠিক সেই গঠন, মুখশ্রী, মার্কা সাজ পোশাক ও প্রসাধনী। নারীটি সামান্য বেঁকে দাঁড়িয়েছে, তার ফলে কোমরে মোচড় পড়েছে। পাতলা মসৃণ পেটের দিকে তাকিয়ে তার অঙ্গুলিগুলি নিষ্ফিস করছে ছোঁয়ার জন্যে। সৌম্য, দুষ্ট, অন্ধকার করে দাও। লজ্জা লাগে না বুঝি আমার? খলখল করে হেসে উঠল সেই মহিলা। সেই হাসিতে যেন মুক্ত ঝরে পড়ে। শেষ হবার পরেও ঘরে রিম থেকে যায়। সৌমক আলোটা নিভিয়ে দিল।
আমার পেটে হাত দেবে? দাও না। নারী হেসে একটু পিছনে হেলে দাঁড়ালো। সৌম্য যেন হাতের আঙুলে নরম ত্বকের ছোঁয়া পেল। সে হাত বোলাতে লাগলো, আর অবাক হয়ে দেখল মোবাইলের স্ক্রিনের ওপারে সেই নারীর পেটে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে একটা অশরীরী হাত। সেই হাতে 3টি আঙুলের 3টে আংটি, পোখরাজ, চুনি এবং নীলা, ঠিক যেমন আছে সৌম্যর হাতে। সৌম্য উত্তেজিত হয়ে হাতটা উপরের দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু বাধাপ্রাপ্ত হলো। দুষ্ট, এমন করে না। বলছি তো, পেটে হাত দাও। আরে দাও না। যেমন স্ক্রিনে তেমনই বাস্তবেও সৌম্য যেন টের পেল আলতো হাতের ছোঁয়ার বাঁধা। বিজ্ঞানের প্রযুক্তিতে ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা চোখের সামনে অনেক কিছুই দেখানো যায়। বিশেষ প্রযুক্তির দ্বারা মনে করানো যায় যে ব্যবহারকারী একটি কৃত্রিম দুনিয়ার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু চক্ষু কর্ণের ভ্রম ঘটানোর ক্ষমতা থাকলেও কোনো প্রযুক্তি কি শূন্য অন্ধকার ঘরে নারীর কোমল মসৃণ ত্বক ছোঁয়ার ভ্রম ঘটাতে পারে নাকি এমন কোনো মন মাতানো শরীর অবশ করে দেওয়া পাগল পাগল গন্ধের আনাগোনা করতে? কিন্তু সৌম্য এখন টের পাচ্ছে সে যেন ঘরে একা নেই। স্ক্রিন থেকে বেরিয়ে এসে সেই নারী তারই আশেপাশেই রয়েছে, ঠিক তার নাগালের ভিতরে। লাস্যময়ী নারী তার একটি কাঁধে হাত রেখে যেন তার কোলে চড়ে বসেছে। সৌম্য কাঁধে এবং উরুতে যেন তার চাপ অনুভব করছে। স্ক্রিনেও দেখতে পাচ্ছে যে নারীটি কারোর উপর ভর দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে। সৌম্য মুখটা বাড়িয়ে দিতে চাইল, বক্ষযুগলের মাঝে গুঁজে দিতে চাইল। অমনি হাতটা তার কাঁধ থেকে সরে এসে আলতো করে তার গালে চড় মারল। দুষ্টু, খানি দুষ্টুমি। দেখো, ছুঁতে দেব না। বলি তার থেকে যেন দূরে সরে গেল। খানকি মাগি কেলপিটি করে দিল। এই তো গায়ে উঠছিলি, আর একটু মুখ ঘষতে গেলেই যত রেলা। গর্জে উঠল সৌম্য। সমাজে তার নারীবাদী একটি ভাবমূর্তি আছে, কিন্তু এই মুহূর্তে সেটি তার ভাবনার সুদূর কোনো এক কোণে লুকায়িত হয়েছে। জেগে উঠেছে আদিম হিংস্র জানোয়ার প্রবৃত্তি, যা কেবল ভোগ জানে। পেতনি অবশ্য তাকে বেশি উপেক্ষা করালো না। সৌম্য দেখতে পেল যে শাড়ির আঁচল শরীর থেকে সরে গিয়ে মাটিতে লুটোচ্ছে। দ্রৌপদীর বস্ত্রহরণের শাস্তি পেয়েছিল দুঃশাসন। তার বুক চিরে রক্তপান করেছিলেন ভীম, কিন্তু পেতনির শাড়ির আঁচল ধরে টান মেরে খুলে দেওয়ার জন্য সৌম্য কোনো শাস্তি ভোগ করার আশঙ্কা পেল না। তার মনের সুপ্ত বাসনা তখন এই নারী শরীরের বাকি আবরণ নিরাভরণ করে তার উপর চেপে বসার। সৌম্য অবশ্য শাড়ির লুটোতে থাকা আঁচল ধরতে পারল না। সে ধরার জন্যে ঝাঁপাতে গেলেই নারী খিলখিল করে হেসে সরে যাচ্ছে, আর তাকে ক্রমাগত শ্লেষ করছে। পারেনি, ধরতে পারেনি, আমায় ধরতে পারেনি। সৌম্য যেন লুকোচুরি খেলছে, এমন ভাবে ছুটতে লাগলো তাকে ধরার জন্যে। অন্ধকার ঘরে নারী মূর্তিটি তার চোখের সামনে যেন আলেয়ার মতন ভেসে বেড়াচ্ছে। এই জ্বলছে, এই নিভছে। তার পিছনে সৌম্য পাগলের মতন ঘুরে বেড়াতে লাগলো, কোনো হুঁশ ছাড়াই। অন্ধকার ঘরে খাটের পায়ায় ধাক্কা খেয়ে কখন তার আঙুল মচকালো, কিংবা টেবিলের সাথে ধাক্কায় হাঁটুতে ব্যথা লাগলো, অথবা দামি ফুলের টেবিলদানিটি উল্টে ভাঙল,
তার ভাঙা কাঁচ তার পায়ে ফুটল। এসব কোনো খেয়ালই নেই সৌম্যর। সে মরুভূমিতে পথ নির্দেশ ভোলা নিরুদ্দিষ্ট পথিকের মতন সেই নারীর মরীচিকার পিছনে ছুটে চলল ঘরের ভিতরে। তার ভীষণ রাগ হচ্ছে, ভিতরে যেন একটা জান্তব হিংস্র ভাব জেগে উঠছে। ক্ষুধার্ত সিংহের সামনে থেকে কাঁচা মাংস কেড়ে নিলে ঠিক যেমনটা হয়, ঠিক সেরকম কোনো দুঃসাহসিক খেলায় মেতেছে সেই নারী। তবুও যেন ম্যাটাডোর মত্ত ষাঁড়ের সামনে লাল পতাকা নাড়িয়ে শেষ মুহূর্তে সরে যায়, ঠিক সেইভাবে ওই নারী পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছে তার নাগাল থেকে। এই খেলা ঠিক কতক্ষণ চলেছিল সৌম্যর মনে নেই, কিন্তু যখন হঠাৎ ভিডিও অফ হয়ে গিয়ে লেখা ফুটে উঠল টাইম ওভার, তখন সৌম্য আর নিজেকে সামলাতে পারল না। রাগে ফেটে পড়ে ফোনটা ছুঁড়ে মারল দেওয়াল লক্ষ্য করে। তার সজোর নিক্ষেপে ফোনটি চুরচুর করে ভেঙে গেল। পরক্ষণেই বুঝতে পারল কি চরম বোকামি সে করেছে। একবার যখন টাকা দিলে অমন স্বপ্নময়ী নারীর সাথে দেখা হয়েছে, তখন আবার হতো, টাকা দিলেই হতো। টাকার তার খামতি নেই, কিন্তু মাধ্যম হচ্ছে ফোন। এখন ফোনটা পুরোপুরি অকেজো হয়ে গেছে। নিজের নির্বুদ্ধিতায় নিজের উপরই ভীষণ রাগ হলো তার। দুম দুম করে সে মাথা ঠুকল দেওয়ালের সাথে। ফোন ফোন তো চাইলেই কেনা যায়, এক্ষুনি কেনা যায়। কথাটা মাথায় আসতেই সে এক ছুটে বেরিয়ে পড়ল রাস্তায়। বাইকের চাবিটা নিলেও ঘর আটকানোর কথা তার মনেই পড়ল না। দরজা খোলা রেখেই ঝড়ের গতিতে বাইক চালিয়ে সে একটা মোবাইলের দোকানের সামনে এসে পৌঁছল। তখন গভীর রাত, রাস্তাঘাট প্রায় জনমানবহীন। ফাঁকা দোকানে দোকানি দিনের হিসেব কষছিল ঝাঁপ ফেলার পূর্বে। একটা ফোন দেখান তো তাড়াতাড়ি। সৌম্যকে ঘরে পড়া সামান্য গেঞ্জি আর পায়জামা পরিহিত দেখে দোকানের লোক খুব অবজ্ঞা ভরে তার দিকে তাকালো। কি ফোন? স্মার্টফোন না ফিচার ফোন? আইফোন। হ্যাঁ, আইফোন, ওই 50-এর মধ্যে যেটা হবে। এতক্ষণে দোকানদার খেয়াল করেছে দোকানের বাইরে দাঁড়ানো কেটিএম বাইকটাকে। সেই ভরসায় আইফোন বের করে দেখাতে লাগলো। কোন কালারটা নেবেন? সৌম্য তখন অভ্যেসবশত ফোন বের করতে গেছে ইউপিআই করার জন্যে, কিন্তু খেয়াল হলো ফোনটাই নেই। দিন দিন যাও বলেই সৌম্য ওয়ালেট হাতড়ে কার্ড বের করে ফেলেছে। দোকানদার অবাক হলো এমন নিষ্প্রিয়ভাবে দামি ফোন কেনায়, কিন্তু কিছু বলল না। সৌম্য বাড়ি ঢুকতে না ঢুকতেই খুঁজতে লাগলো সেই বিজ্ঞাপনের কাগজটা, কিন্তু ঘর তছনছ করে খুঁজেও সেটা সে খুঁজে পেল না। অস্থির হয়ে সে ঘরময় দাপিয়ে বেড়াতে লাগলো। এখানেই তো ছিল, গেল কোথায়? তার পাগল পাগল লাগছে। যতবার সে বসছে মোহময়ী যেন খিলখিলিয়ে হেসে মিলিয়ে যাচ্ছে। রাগে সে চুল ছিঁড়তে বাকি, তখন খালি। কি মনে হতে নতুন ফোনে সিম ঢুকিয়ে হোয়াটসঅ্যাপ খুলল সে। এই তো হোয়াটসঅ্যাপে এখনো সেই কিউআর কোডটি বিদ্যমান। আর কিছু না ভেবে তাতে টাকা পাঠিয়ে দিল। ভিডিও কলটা আসাতে ঠিক যতটা উত্তেজিত এবং আনন্দিত সে হয়েছিল, ঠিক ততটাই বিরক্ত হলো স্ক্রিনের ওপারে মেয়েটাকে দেখে। এ তো সেই অদ্ভুত সুন্দরী আকর্ষণীয় নারী নয়, নেহাতি সাধারণ একটি মেয়ে। ওগোই, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কে কই? কাকে খুঁজছেন? আমাদের যখন যে খালি থাকে সে সার্ভিস দেয়। স্পেশাল কাউকে খুঁজলে স্পেশাল প্যাকেজ নিতে হবে। মেয়েটা তার সাদামাটা কাপড় খুলতে খুলতে বলল, ছে, কি করছো তুমি? আমি চাই না তোকে দেখতে, দূর হ এখান থেকে। বলে বিরক্ত হয়ে সৌম্য কেটে দিল কলটা। কিছুক্ষণের মধ্যে আবার একবার কল এলো,
কিন্তু এবারেও স্ক্রিনের ওপারে তার প্রতীক্ষিত মেয়েটার প্রতিবিম্ব ফুটে উঠল না। যে সে দাঁড়িয়েছে তাকে অন্য সময় সৌম্যর খারাপ লাগতো না। দুধে আলতা রং, নিতম্ব এবং বক্ষ তার পছন্দসই আকৃতির, ভারী ভারী। তবু সৌম্যর মনে ঘেন্না ছাড়া আর কিছুর উদয় হলো না। এই ডান্ডি মাগি, আমাকে ওর সাথে কানেক্ট করা। তোর গতর দেখলে আমার বমি আসছে, মুখে মুতে দিতে ইচ্ছে করে। ভাগ খানকি। সৌম্যর আগে লাল হয়ে গেছে। 3 বারের বার আর সে ফোন কাটার সুযোগ পেল না। এবার যে নারী তার সামনে এসেছিল তাকে অপরূপা বললেও কম বলা হয়। অথচ তার ভাগ্যের জুটল সৌম্যর কটু ভাষণ। আর তারপরে সৌম্য তার জীবনের সব থেকে বড় ধাক্কা খেল। ভিডিও কলটি মহিলাটি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার স্ক্রিনে ফুটে উঠল, "Your number has been blocked for repeated abuse of our service executives." অর্থাৎ বারংবার অভব্য আচরণের জন্য তার নাম্বার ব্লক করা হয়েছে। আর কোনো সুযোগই সে হয়তো পাবে না তার প্রার্থিত তাকে কাছে পাওয়ার। সৌম্যর যেন মনে হলো তার বেঁচে থাকার কোনো মূল্য নেই, তার প্রেমহীন জীবন মূল্যহীন। রাগে, দুঃখে, কষ্টে, কান্নায় ভেঙে পড়ল সৌম্য। অন্ধকার ঘরে বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো হাউ হাউ করে। কিশোর বয়সে সে কখনো কোনো প্রেমিকার দুঃখে কাঁদেনি। আজ একজন, কাল একজন, এই করে এগিয়ে গেছে। ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে কসুর করেনি। আর এই 30 বয়সে সে কিনা এক অচেনা অজানা নারীকে কেবলই ভিডিও কলে একবার দেখে তার বিরহে কাতর হয়ে উঠেছে। নিজেরই তার হাস্যকর মনে হলো এই পরিস্থিতি। কিন্তু সেই অমোঘ আকর্ষণ কাটানোর কোনো উপায় সে পেল না। পরের দিনই সৌম্য একটা নতুন সিম কিনে আনলো। ওই নাম্বার ব্লক হয়েছে। তাতে সে আশাহত না হয়ে নতুন নতুন নাম্বার থেকে চেষ্টা করে যাবে। অফিসে শরীর খারাপের অছিলায় যাবে না জানিয়ে দিয়েছে। সে ক্রমাগত চেষ্টা করতে লাগলো। কিওয়ার্ড স্ক্যান করে 100 টাকা পাঠিয়ে ভিডিও কলের অপেক্ষা, এবং ভিডিও কলে তার কাঙ্ক্ষিত নারীর অনুপস্থিতিতে বিফল হয়ে কল কেটে দেওয়া। আবার সেই একই প্রসেস, বারবার, বারংবার। 100 করে ঠিক কত টাকা তার খরচ হয়েছে তার খেয়ালও রইল না। কেবল একটা অদম্য জেদ তাকে আজ ভর করেছে। তাকে খোঁজ পেতেই হবে সেই নারীর। বাকি যেসব নারী চরিত্র বৈদ্যুতিক স্ক্রিনের ওপারে ফুটে উঠেছে তার বেশিরভাগই অত্যন্ত আকর্ষণীয়। অন্ততপক্ষে তারা সকলেই আবেদনময়ী। কিন্তু তাদের দিকে তাকাতেও ইচ্ছে করছিল না সৌম্যর। তাদের সাথে আন্তরিক কথা বলার চিন্তা মাথায় এলেও গা ঘিন ঘিন করে উঠছিল। একসময় সৌম্য বাধ্য হলো থামতে। স্ক্রিনে ফুটে উঠেছে ডেইলি লিমিট এক্সিট। সৌম্য সম্বিত ফিরে পেল। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দিনে মাত্র 1 লাখ টাকা পাঠানো যায়। 100 করে সে নাকি 1 লাখ টাকা খরচ করে ফেলেছে। তবুও সে দেখা পায়নি তার কাঙ্ক্ষিত নারীর। কিন্তু ফোন রেখে দিতেই সে শুনতে পেল ঘরের ভিতর ধ্বনিত হচ্ছে সেই ঋণ ঋণে হাসির ঝংকার, আর তার সাথে খুনসুটি ভরা গলায়, পারে না, পারে না, আমায় ধরতে পারে না, সৌম্য হেরে গেছে, হেরো হেরো, আমায় পাবে খালি হিরো। হিরো সৌম্য জীবনে কোনো কিছুতে হারেনি। স্কুল কলেজ ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। খেলার মাঠেও সে ছিল ক্রিকেট টিমের ক্যাপ্টেন।
চাকরির জীবনেও উন্নতি করতে কোনো কসুর রাখেনি। যেমন পরিশ্রম করেছে তেমনি রাজনীতির কর্দমাক্ত পাঁকে নামতেও তার অনীহা ছিল না। আর তার ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসাকে সে কেবল ভোগের চোখেই দেখেছে। ব্যবহার করে সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার মন্ত্রেই বিশ্বাস রেখেছে। অথচ আজ সে নিঃস্ব করে দিয়েছে একে একে তার সবকটি ব্যাংক অ্যাকাউন্ট। তবুও সে হেরে গেছে, পায়নি তার প্রেয়সীকে। সৌম্য বিধ্বস্ত হয়ে শুয়ে পড়ল খাটে। সত্যি যাকে সে দেখেছিল সে কি পেতনি? কই আর কোনো নারী তো ভিডিওর ওই পার থেকে এপারে এসে তাকে ছুঁয়ে দেয়নি। তাদের মিষ্টি সুবাসে তো তার ঘর ভরে ওঠেনি। কেন সেই নারী এতটাই আলাদা, এতটাই স্পেশাল? সে কি অলৌকিক? সৌম্যর কথাটি মনে হতেই আরেকটি বুদ্ধি তার খেলে গেল। যদি তার প্রেয়সী সত্যি অশরীরী হয়, মৃত্যুর অপর পার থেকে এসে থাকে, তবে তাকে এই ধরাধামে না হোক ঠিক পাওয়া যাবে মৃত্যুর ওপারে। কথাটি মনে হতেই সৌম্য এগোলো রান্নাঘরে রাখা ছুরিটার দিকে এবং নিজের গলা চিরে দিল ধারালো ছুরিটি দিয়ে। আর ঠিক সেই মুহূর্তেই তার ফোনে এলো একটি ভিডিও কল। কলের ওপারে সেই আকর্ষণীয় নারী। শেষ নিঃশ্বাস ফেলতে ফেলতে সৌম্য টের পেল তার কানের কাছে নরম ঠোঁটের ছোঁয়া। এসো, আমাদের বড্ড বেশি জিগলের চাহিদা। তুমি হ্যান্ডসাম। সৌম্য, এসো। এতক্ষণ আপনারা শুনছিলেন সৌমাল্যশীলের কাহিনী @পেতনি.com, প্রেজেন্টেড বাই নরকের নোটবুক। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেক সপ্তাহে এই রকম নতুন গল্প আসতেই থাকবে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফিরছি নতুন গল্প নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ শুনতে থাকুন নরকের নোটবুক।